আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি বিশ্বাস হচ্ছে না যে ইরানও পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র? বিশ্বাস হচ্ছে না? আজকে আমি দেখিয়ে দিতে চাই যে ইরান কেবল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়, বরং ইরানের কাছে যা আছে তা অ্যাটম বোমার চেয়েও অধিক কার্যকর। আজকে আমাদের আলোচনার শিরোনাম দিয়েছি ইরানও পরমাণু শক্তিধর রাষ্ট্র, অবশেষে স্পষ্ট করলো রাশিয়া। নিশ্চয়ই আপনারা এই চিত্রটি দেখলে বুঝতে পারবেন স্থানটি কোথাকার। কেউ কি বুঝতে পেরেছেন এনি গেজেস যে এই জায়গাটি কোথায়? এটা হচ্ছে সেই বহুল আলোচিত হরমুজ প্রণালী। তো চলুন আমরা কোন যুক্তিতে বলছি যে ইরানও পরমাণু শক্তিধর রাষ্ট্র। এটা আমার কোনো মন্তব্য নয়। শক্তিধর পারমাণবিক রাষ্ট্র রাশিয়া আজকে একটা চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছে। এর আগে কিন্তু আমরা রাশিয়ার পক্ষ থেকেই জেনেছিলাম যে ইরানের কাছে 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যেটা দিয়ে 11 থেকে 14টি পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে পারবে। এরপরই কিন্তু আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেল, আওলা ঝাওলা অবস্থা। এরপর কি করলেন তিনি? যুদ্ধবিরতি বা শান্তির চুক্তিতে একটা ক্লজ যুক্ত করলেন, সেটা হচ্ছে যে ইরানকে অবশ্যই সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো রাষ্ট্রে পাঠাতে হবে, এরপর চুক্তি। কিন্তু ইরান সাফ জানিয়ে দেয় যে আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠাবো না। আরেকটা যুক্তি ইরানের খুব ইন্টারেস্টিং ছিল। এই যুক্তি দিয়ে তো ইরান বাজিমাত করে ফেলেছে। কি সেটা? দেখুন, 2025-এর জুনে যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক চুল্লিগুলোতে আক্রমণ করলো, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা করলো, তখন পেন্টাগন এবং তেল আবিব যৌথভাবে একটা ঘোষণা দিয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একদম মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন দেখুন, এই যে চুক্তিটি হলো কদিন আগে, এই চুক্তির সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করতে চাই বা আন্তর্জাতিক আণবিক সংস্থা পরিদর্শন করবে, তখন বেঁকে বসলো তেহরান। তেহরান বলল, কেন? পেন্টাগন তো 2025-এর জুনে বলে দিয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একদম মাটির সঙ্গে মিশে গেছে, এখন আর ইরানের কোনো পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বই নেই। তাহলে আমরা এখন কেন আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে সফর করতে দেব, পরিদর্শন করতে দেব আন্তর্জাতিক আণবিক সংস্থা, বা এটা নিয়ে কেন আমরা শান্তি চুক্তিতে আলোচনার প্রসঙ্গ আনবো? খুব যৌক্তিক পয়েন্ট। কারণ খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই তো এই কথা বলেছেন। তিনি বলেছেন যে পারমাণবিক সক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে, আর কোনোদিন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তাহলে এখন কেন এই যুদ্ধবিরতির চুক্তির মধ্যে পারমাণবিক প্রসঙ্গ আনা? এবং দেখুন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এই চুক্তির পর আগ্রহ প্রকাশ করেছে যে পুনরায় তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করবে। ইরানের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সম্ভব না, কারণ আমাদের স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর সেই চিত্রও আপনারা দেখেছেন। তাহলে কেন সেই ধ্বংসপ্রাপ্ত বা গুড়িয়ে দেয়া, মাটির সাথে মিশে যাওয়া, একেবারে নাই হয়ে যাওয়া পারমাণবিক কেন্দ্র নিয়ে এত টেনশন? এই যুক্তিতে আটকে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। মানে গলায় নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা আর কি, দর্শক। তো যাই হোক, আজকে রাশিয়ার তরফ থেকে চাঞ্চল্যকর একটি তথ্য উপস্থাপন করা হয়েছে। সেই তথ্যের দিকে একটু চোখ বুলাই, চলুন। দেখুন, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য পারমাণবিক অস্ত্রের মতোই একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার মতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ন্ত্রণের সক্ষমতা তেহরানের ভূ রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করেছে, এবং এটি হচ্ছে তেহরানের কার্যকর একটা পারমাণবিক প্রকল্প। বরং মেদভেদেভ বলেছেন যে এটি পারমাণবিক প্রকল্পের চেয়ে কোনো অংশে কম নয়, বরং এটি পারমাণবিক প্রকল্পের চেয়েও অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী। তো মেদভেদেভ আর কি বললেন, চলুন দেখি। আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন,
মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বিস্তৃত হলে ইরান বাব আল মানদেব প্রণালীতেও জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছাবে না, তবে যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা বাড়াতে চাইছে তাদের এই সম্ভাব্য পরিণতি মাথায় রাখা উচিত বলেও তার মন্তব্য। মেদভেদেব সাম্প্রতিক সময়ে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা করেন। তার দাবি, যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছিল তখন ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, তাই ওই হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রচেষ্টার পরিপন্থী। তিনি আরো বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমাতে রাশিয়া আগে থেকেই শান্তিপূর্ণ সমাধান প্রস্তাব করেছিল। তার মতে, সংঘাতের পরিবর্তে আলোচনা ও সমঝোতার পথই দীর্ঘমেয়াদী শান্তির পথ উন্মুক্ত করতে পারে। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনে অর্থায়নের মতো বিষয়ে সমঝোতায় পৌঁছানো সহজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। মেদভেদেব আরো বলেছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার আলোচনা হয়েছে। তার ভাষ্য, রাশিয়া শুরু থেকে এসব নিষেধাজ্ঞাকে অবৈধ মনে করে এবং এ বিষয়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভব করে। ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানের ফাঁকে শুক্রবার তেহরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মেদভেদেব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে তিনি মস্কোর পক্ষ থেকে শোক জানাতে ইরান সফর করেছেন। তো এই যে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, মানে খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি, প্রেসিডেন্টের পরেই তাকে ক্ষমতাধর মনে করা হয়, দিমিত্রি মেদভেদেব, তিনি হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মানদেব প্রণালীও ইরানের জন্য একটি বিকল্প পারমাণবিক অস্ত্র হিসেবে অভিহিত করেছেন। দেখুন, তিনি আরো বলেছেন যে হরমুজ প্রণালী ইরানের জন্য এমন একটি কৌশলগত সম্পদ যার প্রতিরোধ ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমতুল্য। অনেক বড় মন্তব্য তিনি করেছেন। প্রিয় দর্শক, আমরা একটু বাব আল মানদেব প্রণালীও দেখে নিতে চাই। বাব আল মানদেব প্রণালী অনেক এই যে বাব আল মানদেব প্রণালী দেখছেন, অনেক আলোচিত একটি জায়গা। বাব আল মানদেব প্রণালী হচ্ছে মাত্র 17 কিলোমিটার আর হরমুজ প্রণালী 39 কিলোমিটার। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগরের দিকে পড়েছে, ভূমধ্য সাগর বা ইরানের কাছাকাছি হরমুজ প্রণালী। এখন দেখুন, হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ করছে ইরান। গত 40 দিনের যুদ্ধ, এরপরে 1 মাস ব্যাপী যে শান্তি সমঝোতার খেলা অবস্থান আমরা দেখলাম, সবকিছুর মধ্যেই মূল নিয়ামক বা মূল নিয়ন্ত্রক হচ্ছে হরমুজ প্রণালী। আল্লাহ এক হরমুজ প্রণালী ইরানের করায়ত্তে দিয়ে এমন সামরিক সক্ষমতায় পৌঁছে দিয়েছে যে বিস্ময় তৈরি করেছে সারা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে এত আলোচনা পর্যালোচনা কিন্তু আগে ছিল না কখনোই। যদি এই যুদ্ধটি না বাধাতো মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে হরমুজ প্রণালীর যে এত সামরিক সক্ষমতা, এত প্রভাব, পারমাণবিক অস্ত্রের চেয়েও এটা যে অনেক কার্যকর একটি অস্ত্র, সেটা আমরা বুঝতে পারতাম না। দেখুন, একটা পারমাণবিক বোমা মারলে একটা জনপদ হয়তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা হরমুজ প্রণালী যার আছে তার জন্যে এটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা, সামরিক সক্ষমতা এবং সারা পৃথিবীকে দুর্দান্ত প্রতিরক্ষার মেসেজ প্রদান করবে। এই যে এখন বলা হচ্ছে বাব আল মানদেব প্রণালী, যে প্রণালীটি আপনারা দেখছেন, যে বাব আল মানদেব প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রণালীর উপর পুরো নিয়ন্ত্রণ রয়েছে হুথি বাহিনীর। হুথি বাহিনী যদি চায় তাহলে যে কোনো সময় এই প্রণালীকে বন্ধ করে দিতে পারে। এই যে প্রণালীটি দেখছেন, এই প্রণালী বন্ধ করে দিলে সমগ্র পৃথিবীর জ্বালানি এবং তেল সম্পদের ক্ষেত্রে প্রায় 40% সরবরাহ বন্ধ হয়ে যাবে, অচল অবস্থা তৈরি হবে। মেদভেদেব সেটা উপলব্ধি করেই বলেছেন যে ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী বাব আল মানদেব প্রণালীও ইরানের হাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে যুক্ত করেছে। তাহলে দেখুন, এই দুটো প্রণালী হচ্ছে দুটো অ্যাটম বোমা ইরানের কাছে। সুতরাং রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, পাকিস্তান, ভারত, এই রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও ইরানের কাছে যা আছে তা পারমাণবিক অস্ত্রের চেয়েও অনেক বড় কিছু। পুরো যুদ্ধের বাক পরিবর্তন করে দিয়েছে
এই দুটো প্রণালী, হরমুজ এবং বাব আল মানদেব প্রণালী। তো সেজন্যেই এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ইরান একটা উত্থিত পরাশক্তিতে পরিণত হয়েছে। এর পেছনে হরমুজ প্রণালীর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এই যুদ্ধের মধ্য দিয়ে ইরান যেমন তার সামরিক সক্ষমতা প্রদর্শন করলো, একইভাবে হরমুজ প্রণালীতে নিরঙ্কুশ এবং এককভাবে ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলো। এর চেয়ে বড় পারমাণবিক বোমা আর কি হতে পারে? দর্শক, আপনারা মতামত জানাবেন। তবে একটা তথ্য দিয়ে যাই, আমাদের বঙ্গোপসাগর এটিও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি আমরা এটির ব্যবস্থাপনা করতে পারি। কারণ দেখুন, চীন যে করিডোরের প্রস্তাব করেছে, আমাদের বাংলাদেশ মিয়ানমারের রাখাইন হয়ে এরপর আমরা চলে যাব চীনে। এই যে সড়ক পথের করিডোর যদি তৈরি হয়, তাহলে আমাদের বঙ্গোপসাগর হয়ে উঠবে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। তো সেই জন্য আমাদেরও উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে। দর্শক, আজকে এ পর্যন্ত ভালো থাকবেন।